একদিনের কথা, যখন সূর্য অস্ত হচ্ছিল আর চাঁদ আসছিল, তখন সূর্য চাঁদকে বলল, এই যে ভাই, একটা কথা বলো তো, তুমি যখনই আসো তখন তোমায় কেউ প্রণাম জানায় না কেন? সেরকম কোনো ব্যাপার নয় দাদা, সবাই তো আর একরকম হয় না। অনেকে আছে যারা আমাকে প্রণাম করে, কিন্তু আমি যখনই আসি তখন পুরো জগৎ আমাকে জল দেয়, কিন্তু তোমাকে তো কেউই জল দেয় না দেখেছি। সূর্য আর চাঁদের এই কথাগুলো বেলাপুর গ্রামের লোকেরা শুনছিল। তখনই একটা লোক বলল, আমরা শুধু সূর্যকেই ভগবান মনে করি, চাঁদ আমাদের ভগবান নয়। হ্যাঁ, না, এরকমটা নয় মোটেই। আমাদেরকে চাঁদকেও ভগবান হিসেবে মানা উচিত। সূর্য ভগবান তো আমাদেরকে রশ্মি দেয়, রোদ দেয়, এই চাঁদ আমাদের কি দেয়? সবারই আলাদা আলাদা কাজ রয়েছে। চাঁদও আমাদেরকে রাত্রিবেলায় আলো দেয়। আরে কিন্তু সেই আলো দিয়ে আমরা কি করব? হ্যাঁ, রাত্রে তো আমরা শুয়ে পড়ি, রাত্রে আমাদের আলোর কোনো দরকার নেই। কিন্তু চাঁদেরও তো উপস্থিতি জরুরি। চাঁদের আমাদের কোনো দরকার নেই। চাঁদ যদি না থাকে তাও আমাদের জীবনে কোনো সমস্যা হবে না। ও না থাকা আর থাকা একই ব্যাপার, বুঝেছ? এদের সবার কথা চাঁদ আর সূর্য দুজনে মিলে শুনছিল। এইসব কথা শুনে সূর্য খুব খুশি হলো, কিন্তু চাঁদ একটু উদাস হয়ে গেল। সূর্য চাঁদকে বলল, দেখলে, বেলাপুরের লোকেরাও শুধু আমাকে ভগবান মনে করে, কিন্তু তোমাকে কিছুই মনে করে না। এরা সবাই আমাকে পুজো করে। আমিও তো ওদেরকে আলো দিই। যদি আমি না থাকি তাহলে এদের জীবনে অনেক সমস্যা দেখা দেবে। কোনো ব্যাপার না, এমনিতেও এদের কাছে তোমার থাকা না থাকার কোনো গুরুত্বই নেই। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, এবার থেকে আমি আর আসবই না। চাঁদ রেগে ওখান থেকে চলে যায়। চাঁদের যাওয়ার পর বেলাপুরে রাত্রিবেলা খুব অন্ধকার হয়ে যায়। আকাশে কিছু তারা তো ছিল, কিন্তু তাদের আলো খুব কম ছিল। অন্ধকার এত ঘন ছিল যে কোনো মানুষ কিছুই দেখতে পাচ্ছিল না। এখন খেতে ফসলের সময় হয়ে গেছিল, তাই কৃষকেরা সকালে তাড়াতাড়ি উঠে ফসলের জন্য যেত, কিন্তু চাঁদ না হওয়ার কারণে গভীর অন্ধকার ছিল। আরে উঠে পড়ো, আজকে জমিতে বীজ ফেলতে হবে যে, তাড়াতাড়ি ওঠো, না হলে কড়া ধূপ চলে আসবে যে, তারপর গরমে আর কাজ করতে পারবো না। হ্যাঁ, চাষ তো করতেই হবে বটে, কিন্তু এখন রাত আর বাইরে গভীর অন্ধকার। আমার তো মনে হচ্ছে সকাল হয়ে গেছে, আমাদের বেরোনো উচিত। ওসব তো ঠিক আছে, কিন্তু বাইরে তো কিছু দেখাই যাচ্ছে না, যাবেই বা কি করে? ঠিক আছে, সকাল হলে তারপরই যাব। ওরা দুজন সকাল হওয়ার অপেক্ষা করছিল। যখন সকাল হলো তখন ওরা দুজন ক্ষেতের জন্য রওনা দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুব কড়া রোদ আসে, আর রোদের কারণে ক্ষেতে কাজ করা খুব মুশকিল হয়ে গেল। খুব গরম হচ্ছে গো, চলো বাড়ি যাওয়া যাক, সকালে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, ঠিকই বলেছ, এই ভয়ঙ্কর গরমে তো আমিও কাজ করতে পারছি না, কালকে আসবো আমরা। ওরা দুজন মিলে বাড়ি ফিরে আসে। পরের দিনও যখন ওরা উঠল তখন রাত্রিবেলা চাঁদ না হওয়ার কারণে খুব ঘন অন্ধকার ছিল, আর আজও ওরা দুজন যখন উঠল তখন সূর্য উঠে গেছিল। সূর্যের গরমের কারণে খেতে কাজ করা খুবই অসম্ভব ছিল। এই সমস্যার কারণে ওই লোকটা সূর্যকে বলল, হে সূর্যদেব, আমাদের চাঁদের কোনো দরকার নেই। যদি আপনিও রাত্রে থাকেন তাহলে কখনো আমাদের চাঁদের দরকার হবে না, আমরা শুধু আপনারই পুজো করব। ঠিক আছে, এবার থেকে আমি রাত্রেও থাকবো। এখন দিন শেষ হওয়ার পর সূর্য রাত্রিবেলাতেও বেলাপুরে থাকতে শুরু করলো, যার কারণে রাত হচ্ছিলই না, সারা দিন আলো থাকতো। আরে তাড়াতাড়ি রান্না করো, আমার খুব ঘুম পাচ্ছে, শুতেও তো হবে। এখন তো দুপুরের বেলা, এখন থেকেই খাবার বানানো শুরু করব নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে পরেই করো তুমি। ওই লোকটা আর ওই মহিলা অনেকক্ষণ অবধি দেখে, কিন্তু বিকেল হয় না, কারণ সূর্য অস্তই হচ্ছিল না।
গরমের কারণে লোকটার অবস্থা খারাপ হচ্ছিল। মনে হচ্ছে আজকে আর বিকেল হবে না। তুমি রান্নাটা করো। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। মহিলাটি খাবার বানালো আর ওরা দুজন খাবার খেলো। আচ্ছা শোনো, আমি শুতে যাচ্ছি এবার। এক্ষুনি তো রাতও হয়নি। হ্যাঁ, সূর্য একেবারে আগুন হয়ে জ্বলছে। জানি না রাত কখন হবে। আমি ততক্ষণ গিয়ে একটু স্নান করি। ওই লোকটা চান করতে চলে যায়। বাপরে, আজ তো খুবই গরম। জানি না এত গরমে কি করে থাকবো। লোকটা চান করে ফিরে আসে। আরে বাবা, স্নান করার পরেও এত গরম লাগছে। এই সূর্য ডুবছে না বলেই এই সব কিছু হচ্ছে। এই সব কিছু সূর্যের কারণেই হয়েছে। কোনো ব্যাপার না, চলো শোয়া যাক। ওরা দুজন ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু সূর্যের গরমের কারণে তারা ঘুমোতেই পারে না। ওদের খুব ঘাম ঝরছিল। আরে পাখাটা একটু জোর দাও। মহিলাটি ফ্যানের স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু স্পিড বাড়া সত্ত্বেও ওরা গরমের কারণে ঘুমোতে পারে না। এত গরমে তো মরেই যাব। ইস, যদি সূর্য অস্ত হয়ে যেত তাহলে গরম কম হয়ে যেত আর আমরা শান্তি মতো ঘুমোতে পারতাম। বাপরে, এই গরম আর সহ্য করা যাচ্ছে না আমার পক্ষে। এখন আমার মনে হয় যে চাঁদের দরকার আমাদের রয়েছে। চলো সূর্যদেবের কাছে গিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, চলো। ওরা দুজন বাইরে ছাতে আসে। হে সূর্যদেব, আপনার এই তাপকে সহ্য করা খুব কঠিন। তার জন্য আমি আর কি করতে পারি? তুমি তো বললে যে রাত্রেও আমাকে থাকতে হবে, সেই জন্যই তো আমি রয়েছি এখনো। হ্যাঁ, আমরাই বলেছিলাম, কিন্তু এখন আমাদের চাঁদেরও দরকার রয়েছে। কিন্তু এত গরম, কারণ এত গরম আমরা সহ্য করতে পারবো না। আজ থেকে আপনি শুধু দিনের বেলাতেই থাকুন, রাত্রিবেলা তো চাঁদই ঠিক আছে। ঠিক আছে, যেমনটা তোমরা চাও। এবার থেকে আমি আর রাত্রে আসবো না। তারপর ওরা দুজন মিলে চাঁদকে ডাকতে শুরু করে। হে চন্দ্রদেব, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমাদের আপনাকেও দরকার। হে চন্দ্রদেব, আপনি ফেরত চলে আসুন। যেমন দিনের বেলায় সূর্যদেবের প্রয়োজন, সেরকমই রাত্রিবেলা চন্দ্রদেবেরও প্রয়োজন। ওদের দুজনের ডাকার পর চাঁদ ফেরত চলে আসেন। চাঁদকে দেখার পর ওরা দুজন খুব খুশি হয় আর ওরা নমস্কার করে। হে চন্দ্রদেব, যেভাবে আমরা সূর্যদেবকে জল দিয়ে পুজো করি আর ওনার আহ্বান করি, সেইভাবেই আজ থেকে আপনাকেও আমরা আহ্বান জানাবো। ঠিক আছে, তোমাদের যখন আমাকে দরকার আছে তাহলে আমি তোমাদের আলো অবশ্যই দেব। আমাকে ক্ষমা করে দে ভাই। আমার মতো তোমারও এই দুনিয়াতে অনেক কাজ রয়েছে। আমি যেমন দিনে উদয় হওয়া সূর্য, তেমনই তুমি হলে রাত্রে উদয় হওয়া সূর্য। সূর্য অস্ত হয়ে গেল আর অন্ধকার হতে শুরু করলো। চাঁদ চারদিকে নিজের সুন্দর আলো ছড়িয়ে দিলেন। ওরা দুজন চাঁদকে প্রণাম করলো আর ওনার আহ্বান করলো, আর দুজনই শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়ল। শিক্ষা: এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই মহত্ব আছে। আমরা কোনো জিনিসের মহত্বকে কম করতে পারি না। ভীমরুপুর নামে একটি গ্রাম ছিল। ওখানে সংগ্রাম নিজের বাচ্চাদের সঙ্গে থাকত। সংগ্রামের কাছে ওর বাচ্চা দুটোই সব কিছু ছিল। বড় ছেলে যোগী জমিতে চাষ করত, আর ছোট ছেলে রাজু ইন্টারের পড়াশোনা করছিল। আরে দুপুর হতে চললো, তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো, তাড়াতাড়ি কাজকর্ম করো, শরীরটা একটু ভালো থাকবে। বাবা, কালকে রাতে অনেকক্ষণ পড়াশোনা করেছি তো সেই জন্য খুব ঘুম পাচ্ছে আমার। কে বলেছে তোমাকে অনেক রাত অবধি পড়াশোনা করতে? আমি তোকে অনেকবার বলেছি যে সকালে পড়াশোনা কর, কারণ সকালে পড়াশোনা করলে সব সময় মনে থাকে। তারই মধ্যে ওখানে বড় ছেলে যোগী চলে আসে আর ভয়ে ভয়ে বলতে শুরু করে, বাবা বাবা, ওই প্রধান মশাই আমাদের জমির সব ফসল নিয়ে নিয়েছে। কি বললে? যত এক্ষুনি গিয়ে দেখছি। সংগ্রাম আর যোগী ওরা দুজন একসাথে প্রধান মশাইয়ের বাড়িতে যায় আর তাকে গিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার জমির ফসল নেবার? এই যে তুমি চলে এসেছো, মনে হচ্ছে তুমি ভুলে গেছো। আমি তোমাকে অনেক বছর আগে 100 টাকা ধার দিয়েছিলাম, যখন তোমার দুটো ছেলেই খুবই ছোট ছিল। তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমার থেকে আমি সুদ তো অবশ্যই নিচ্ছি। আরে ওই 100 টাকার কারণে তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো। তাই দয়া করে আমাদেরকে আর বিরক্ত করো না তো। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বুঝেছো? এখান থেকে চলে যাও।
বাবা ছেলে অসহায় হয়ে ওখান থেকে বাড়িতে চলে আসে। তারপর বাড়িতে এসে দেখে যে আরও অন্যান্য পাওনাদারেরা তার ছোট ছেলের সাথে পাওনার টাকা চাইছে। তোমার বাবাকে আমি টাকা ধার দিয়েছিলাম, আর ও আমার দোকান থেকে জিনিসও নিয়ে গেছে। এখন যখন ফেরত দেওয়ার সময় এলো, এখন তখন গায়েব হয়ে গেল। বা আপনারা সবাই আমার বাড়িতে এসে চেঁচামেচি কেন করছেন? এই নিন, কিছু টাকা রেখে দিন, বাকি পয়সা আমি পরের সপ্তাহে গিয়ে দিয়ে দেব। একদিকে সংগ্রাম নিজের পাওনাদারদের টাকা মেটানোর জন্য টাকা জড়ো করছিল, আবার অন্যদিকে প্রধান মশাই গ্রামবাসীদেরকে ঠকাচ্ছিল। চলো, গ্রামের বাইরে শহরের দিকে নিয়ে চলো আমাকে। খানিকটা দূরে যাবার পরে প্রধান মশাই রিক্সা থেকে নেমে যায় আর রিক্সাওয়ালার সাথে ঝগড়া শুরু করে দেয়। আগে আপনার হয়ে গেছে 200 টাকা মাত্র। তোমার এত সাহস যে তুমি আমার কাছে টাকা চাইছো? আমি ভীমরুপুর গ্রামের প্রধান, তোমাকে চাপকে লাল করে দেব। অটোরিকশাওয়ালাকে প্রধান মশাই টাকা না দিয়ে বাজারের দিকে চলে যায়। বাজারে গিয়েও ওখানকার সবজিওয়ালা আর অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে জিনিসপত্র নিয়েও টাকা দেয় না। সে জিনিসপত্র নিয়ে নিজের ভীমরুপুরে চলে আসে। প্রধান মশাইয়ের এরকম কুকর্ম ওপরে বসে থাকা যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের দিব্য দৃষ্টির সাহায্যে সবকিছু দেখছিল। তারপরে যমরাজ বলে ওঠে, দেখলে চিত্রগুপ্ত, ওই প্রধানটা কিরকম চালাকি করে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওকে উচিত শিক্ষা দিতেই হবে। ঠিক বলেছেন মহারাজ আপনি। আর এই অজুহাতে আমরা একটু পৃথিবীটা ঘুরেও দেখতে পারবো। প্রতিটা মানুষের জীবনেই একটা অন্ত আছে। আমার কাজ হলো প্রতিটা মানুষকে সেই অন্ত অবধি পৌঁছে দেওয়া, তাতে সেটা সুখ হোক বা দুঃখ। নিজের কথা মতো ওরা জহরি রূপ ধারণ করে নেয়, আর চিত্রগুপ্ত ওনার সহকারী হয়ে যায় আর নিজের দিব্য এবং চমৎকারী শক্তির সাহায্যে ভীমলপুর গ্রামে একটা বিশাল বড় মহল তৈরি করে ফেলে। এই যে মালিক, আপনি শুনেছেন তো যে আমাদের গ্রামে একটা বিশাল বড় লোক জহুরি এসেছেন। গ্রামের লোকেরা তার বেশি সম্মান করে এখন। আর আমি তো এটাও শুনেছি যে উনি ওনার বাড়িটা নাকি খুবই সুন্দর করে বানিয়েছেন। তাই ওনার সাথে গিয়ে আমাদের দেখা করে আসতে হবে, তাহলে এতে আমাদের অনেকটাই লাভ হবে। হ্যাঁ, আগে আপনি ঠিকই বলেছেন। যদি ওনার সাথে দেখা করতে পারি তাহলে একটা না একটা উপায় বের করে ওনার সাথে টাকা রোজগার করতে পারবো আমরা। প্রধান মশাই আর তার চাকর যমরাজের বাড়িতে যায়। যমরাজ সেই সময় একটা সাধারণ জহরির ভেসে বসে থাকে। তখনই প্রধান চিত্রগুপ্তকে বলে বসে, কি দারুণ মহল! এত বড় মহল আমি আর কখনো আগে দেখিনি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, ভেতরে কোথায় যাচ্ছেন? আগে আমার সাথে কথা বলুন তো, তবে তো। এই, আমি চাকরদের সাথে কথা বলি না। যাও, গিয়ে তোমার মালিককে ডেকে নিয়ে এসো, যাও। দেখুন মহারাজ, আমাদের বাড়িতে প্রধান মশাই এসেছেন। মনে হচ্ছে আপনার সাথে দেখা করতে চান। এসো প্রধান, এসো। আমি তোমারই অপেক্ষায় তো করছিলাম। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি প্রধান? কারণ আমি হলাম জম, মানে বলতে চাইছি আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি সেসব নিয়ে ভেবো না। এই গ্রামে যদি আমাকে কেউ টক্কর দিতে পারে সেটা শুধুমাত্র তুমি। এটা একদমই ঠিক কথা বলেছেন আপনি। আমার মহারাজ হলেন অন্তর্যামী, উনি সব কিছু জানেন। এই, তুমি বারবার ওনাকে মহারাজ কেন বলছো গো? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি আগে অনেক বেশি পুজো পাঠ করতাম তো, ওই সেই জন্য আর কি। এরই মধ্যে প্রধানমশাই নজর পড়ে যমরাজের বাড়িতে রাখা হিরেটার ওপরে পড়ে। এই হিরেটা কি আসল নাকি? তাই নয় তো কি, এখন হিরেটা তোমাদের নকল আর আমাদের আসল যমরাজ আর চিত্রগুপ্ত মনে হচ্ছে। আসল আবার কি? এটা একটা মূল্যবান হিরে। এই হিরের মূল্য হলো 1 লক্ষ সোনার সমান। এই হিরেটা বড়লোক রাজা মহারাজাদের হিরে। ওই হিরেটা দেখার পরে প্রধানমশাইয়ের মনে লোভ চলে আসে, আর তারপর যমরাজকে সে বলে ওঠে, আচ্ছা, আপনি কি এই হিরেটা আমাকে দেবেন? আমি এর বদলে আপনাকে আমার সমস্ত জমি, টাকা পয়সা সব কিছু দিয়ে দেব, কথা দিলুম। দেখো, আমি হলাম একজন জহরি, আমি শুধু আমার টাকাটাই চাই। তুমি চাইলে হিরে নিয়ে যেতেই পারো, আমি আপনার টাকা পয়সার ব্যবস্থা অবশ্যই করছি। এইভাবেই প্রধানমশাই যমরাজের জালে জড়িয়ে পড়ে। আর এইসব দেখার পরে প্রধানমশাই চাকরটা তাকে বলেন, মালিক, এটা আপনি কেন করলেন? ওই সামান্য একটা হীরের জন্য সমস্ত সম্পত্তি আপনি বিক্রি করে দিচ্ছেন, কি জ্বালা! ওরে বোকা, ওটা কোনো সামান্য হিরে নয়, লক্ষ লক্ষ টাকা দাম ওর। যদি আমি ওটা কিনতে পারি আর তারপর যদি কোনো বড় ব্যবসায়ীকে বা মহারাজকে বিক্রি করে দিই, তাহলে আমি দ্বিগুণ বেশি রোজগার করতে পারবো। আরে সারা জীবন কি আমরা এই ভীমরুপুরেই পড়ে থাকবো বলতো? বাহ মালিক, বাহ, তোমার কিন্তু দারুণ বুদ্ধি, বাহ। আর ঠিক সেরকমটাই হয়।
প্রধান মশাই যমরাজের নামে ঘর বাড়ি জমি জমা সব কিছু লিখে দেয়। আর তারপরে যমরাজকে প্রধান মশাই বলে, আমি আপনাকে আমার সমস্ত ধনসম্পত্তি দিয়ে দিয়েছি, এবার আমাকে বলুন তো ওই হিরেটা আমি কোথায় পাবো? আরে তুমি তোমার হিরে অবশ্যই পাবে, এত তাড়া কিসের তোমার? একটা কাজ করো, কালকে যখনই সূর্য উদয় হবে তুমি আমার বাড়িতে চলে এসো আর সেই বহু মূল্যবান হিরেটা নিয়ে চলে যেও। প্রধানমশাই সকালে আসতে বলে যমরাজ নিজের খেলা শুরু করে দেয়। নিজের বহু মূল্যবান হীরের কথা শুনে প্রধানমশাই ওখান থেকে চলে যায়। তখন চিত্রগুপ্ত যমরাজকে বলেন, মহারাজ, কাল সকালে আপনি ওকে কেন ডাকলেন? কালকে সকালে এসে তো ওর হিরে নিয়ে চলে যাবে, এতে কি হবে? আরে আগে সূর্য উদয় হোক তবে তো নাকি? আমি সূর্যকে মাটির বানিয়ে দেব। আমি ঠিক বুঝলাম না। আমি হলাম যম, পাপ করলেই শাস্তি পাবে, এই কথাটা সবাই জানে। কিন্তু সত্যি তো এটাই যে পাপ করো বা পুণ্য সব কিছুর হিসেবই আমার কাছে আছে। কিন্তু মহারাজ, ওই মাটির সূর্য আর প্রধানমশাইয়ের সাথে কি সম্পর্ক বুঝলাম না। আমি প্রধানকে সূর্য উদয়ের সময় আসতে বলেছি, কিন্তু আমি সূর্যদেবকে আদেশ দিয়ে সূর্য মাটির করে দেব। ভীমরপুরে সকাল সকালে মাটির বৃষ্টি হবে, সূর্যের আলো সারা গ্রামে কোথাও দেখতে পাওয়া যাবে না, বুঝেছো? আমি এবার সমস্ত ব্যাপারটা ভালো বুঝে গেছি, পুরো পরিষ্কার। প্রধান তার পাপের শাস্তি তাহলে অবশ্যই পাচ্ছে। মহারাজ, আপনার জয় হোক, আপনি সত্যিই ধন্য মহারাজ। যমরাজের আদেশ অনুসারে মাটির সূর্য ওঠে। সূর্যের আলো সেদিন দেখতেই পাওয়া যায় না, আর পুরো ভীমরপুর গ্রামে মাটির সূর্য দেখতে পাওয়া যায়। ঠিক যেন মনে হচ্ছিল মাটির বৃষ্টি হচ্ছে। এটা আবার কি হলো? সূর্যটা অদ্ভুত লাগছে কেন? সূর্যের আলোর বদলে মাটির ধুলো, এটা আবার কি করে হতো? হ্যাঁ বাবা, আমিও তো এটাই ভাবছি, এসব হলো কি করে কে জানে। যাই হোক না কেন দাদা, একটা কিছু গন্ডগোল আছে, চল আমরা বাইরে গিয়ে দেখি। সংগ্রাম আর ওর দুই ছেলে বাইরে গিয়ে দেখে সারা গ্রাম থেকে মাটির সূর্যটা দেখা যাচ্ছিল, না বেশি অন্ধকার না বেশি আলো, অদ্ভুত একটা ওয়েদার দেখা যাচ্ছিল। তখনই প্রধান মশাইকে যমরাজের বাড়ির দিকে যেতে দেখতে পায়। এই যে প্রধান মশাই! আরে এরকম তাড়াহুড়ো করে কোথায় চললেন আপনি? আর এই মাটির বৃষ্টি হচ্ছে তারই মধ্যে। ওহো, আমাকে পিছু ডাকলে তো? সকাল সকাল আমাকে পিছু ডাকলে তোমরা? তোমাদের এই বাজে স্বভাব কখনো পাল্টাবে না, বুঝতে পেরেছি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছেন সেটা তো বলুন। আরে আমি যাচ্ছি জহরির কাছ থেকে হিরে নিয়ে আসতে, সরে যাও তোমরা এখান থেকে। প্রধান মশাই যমরাজের বাড়িতে নিজের হিরে আনতে চলে যায়। তখন যমরাজ বলে ওঠে, কিরকম হিরে ভাই? আমি তো তোমাকে বলেছিলাম সূর্য উদয় হলে তখনই তোমাকে হিরেটা দিতে পারবো, ঠিক কি না? সূর্য তো মাটির, সূর্যের আলো দেখাই যাচ্ছে না। এই শোনো শোনো, আমাকে অকারণে বিরক্ত করো না তো আমাদের। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। সে তো ঠিক, কিন্তু সূর্যের আলোর সাথে হীরের কি সম্পর্ক? তুমি আবার আমাকে ঠকাচ্ছ না তো? হ্যাঁ, আরে আমরা কেন তোমাকে ঠকাতে যাব? তুমি কি আমাদের সৎ ভাই নাকি? হ্যাঁ, এই তুমি আবার মাঝখানে কথা বললে তো? আমি তোমাকে আগেও বলেছি না যে মাঝখানে কথা বলবে না? আমি চাকরদের সাথে কথা বলি না। না না ভাই, তুমি কি আমার শত্রু নাকি? হ্যাঁ, যেই সূর্যের আলো দেখা যাবে তুমি তোমার হিরে আমার থেকে নিয়ে যেও। যমরাজের কথা মতো প্রধানমশাই প্রতিদিন সূর্যের আলোর অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিদিন সকালে সূর্য উদয় মাটিরই হয়, ঠিক যেন মনে হচ্ছিল মাটির বৃষ্টি হচ্ছে। প্রধানমশাই এসব দেখে খুব সমস্যায় পড়ে যায়, আর এই সমস্যার মধ্যে যমরাজের বাড়িতে গিয়ে যমরাজকে বলে, তুমি আমাকে আমার হিরেটা দিয়ে দাও, না হলে আমি তোমাকে ছাড়বো না। তুমি অনেক বড় ষড়যন্ত্র করেছো আমার সাথে, আমার হিরে আমাকে ফেরত দাও, নয়তো। প্রধানের কথা শোনার পরে যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের আসল রূপে ফিরে আসে। আমি হলাম যম, তুমি এইভাবেই অনেক গরিব মানুষ আর অসহায় লোকেদেরকে ঠকিয়েছ। তোমার কুকর্ম এতটাই বেশি প্রচলিত যে তোমাকে দেখলেই মনে হয় যে তুমি একটা জোচ্চোর, বুঝেছো? আমি তোমার সমস্ত জমি জমা সংগ্রাম আর অন্য লোকেদের নামে করে দিয়েছি। তোমাকে উচিত শিক্ষা দেবার জন্যই আমি সূর্যকে মাটির করে দিয়েছি। তুমি 1 মাস পর্যন্ত যেমন যন্ত্রণা পেয়েছো, সেইভাবেই তোমার জন্য গ্রামের বাকিরা সবাই কষ্ট পেয়েছে। তুমি তোমার অপরাধ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। আমি আমার ভুল বুঝতে পেরে গেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি কে? তুমি নিজে গিয়ে সবার কাছে ক্ষমা চাও, এটা তোমার কর্ম। আমি এখনও তোমার জন্য সামান্য একটু জমি আর একটা কুঠির তোমার জন্য ছেড়ে রেখেছি। তুমি যদি এই সব থেকে মুক্তি চাও তাহলে যাও, আর সবার জমি জমা আস্তে আস্তে ওদেরকে ফিরিয়ে দিতে পারবে। তখন মাটির এই সূর্য আসল সূর্যে পরিবর্তন হয়ে যাবে। এখন আমি চললাম,
কিন্তু মনে রেখো, এরপর যদি তুমি কোনো সময় কোনো ছলনা করেছো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রধান মশাই সেই সামান্য জমি আর একটা কুঠিরে বাস করতে শুরু করে দেয়। আর তারপর আস্তে আস্তে যত দিন পার হয়, গ্রামের সবার টাকা পয়সা ওদেরকে ফিরিয়ে দিয়ে ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর সেই টাকা পয়সা দিয়ে সংগ্রামও সবার ধার মিটিয়ে দেয়। ভীমরুপুরকে কর্ম আর ধর্মের অনুসারে তৈরি করে দিয়ে যমরাজ আর চিত্রগুপ্ত অন্য গ্রামের দিকে এইভাবেই চলে যায়।